সবাইকে শুভেচ্ছা। সিলেটের জলাবদ্ধতা নিয়ে নাগরিক ভাবনা প্রকাশ করতে আমরা দুই বন্ধু বসেছি। আমি আব্দুল করিম কিম। আমি দীর্ঘদিন থেকে পরিবেশ আন্দোলন করি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপ্পা সিলেটের সাধারণ সম্পাদক। আমি ধরিত্রী রক্ষায় আমরা এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য। পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে এই বন্যা, জলাবদ্ধতা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এখন যেখানেই যাই কথা বলি। তো এরকমই আজকে আমি এবং আমার বন্ধু ফারুক আহমেদ। আমি তার মোহাম্মদ পরিচয় নিজেই ফারুক দেন। উদ্দিন, আমি অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ, শাহজালাল বিশ্ববিদ্যালয়। এটা সত্য, আমরা আসলে আমরা দুইজনেই অনেক সময় আলোচনা করি, সামনাসামনি আলোচনা করি, টেলিফোনে আলাপ হয়। আমাদের এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আজকে একটু আলোচনা করতে চাচ্ছি এই জায়গায়, যে আসলে আমরা কিভাবে দেখি জিনিসটা, জলাবদ্ধতা। তো কিম যদি নিজের অভিজ্ঞতা থেকে সিলেট শহরের যে সাম্প্রতিক সময়ের যে জলাবদ্ধতা এবং আমাদের শৈশব বা কৈশোরের যে জলাবদ্ধতার অভিজ্ঞতা, সেই বিষয়টা থেকে শুরু করে যদি আজকের অবস্থায় আমরা আসি, তাহলে কেমন হয় আমাদের আলোচনা? আসলে খুব লম্বা করা যাবে না, তো সংক্ষেপে যেটা বলতে হবে সেটা হলো সিলেট তো বৃষ্টির নগরী। সিলেটে সবসময় বৃষ্টি হচ্ছে। সিলেটের পাশে হচ্ছে চেরাপুঞ্জি, মেঘালয়, এই সমস্ত জায়গা হচ্ছে বৃষ্টির মেঘালয়, হচ্ছে মেঘের আলয়, সেখানে বৃষ্টি হয়। সেই বৃষ্টি কিন্তু চলে আসে মেঘ হয়ে। বৃষ্টি যখন নামে তখন এখানে অনেক নদী আছে, নদী দিয়ে প্রবাহিত হয়ে সিলেট বিভাগ দিয়ে সুরমা কুশিয়ারা হয়ে বের হয়। আমাদের আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্যে 16টা নদী হচ্ছে গিয়ে ভারত থেকে এসেছে, যেগুলো এই বর্ষা মৌসুমে প্রচুর পানি নিয়ে আসছে। এখন বর্ষাতে বৃষ্টি হলেই নদী দিয়ে পানি প্রবাহিত হবে। এখন নদী সেই পানি ধারণ করতে পারে কিনা, নদীগুলোর তলদেশ ভরে আছে। অধিকাংশ নদীর তলদেশ ভরা, এবং এই ভরার কিছু স্থানীয় কারণ আছে, আবার আন্তর্জাতিক কারণ আছে। আন্তর্জাতিক কারণ বলতে মানে প্রতিবেশী দেশ ভারত থেকে যেহেতু নদী আসছে, এগুলো হচ্ছে আন্তঃসীমান্ত নদী। এই নদীগুলো ওখানে প্রচুর ডিফরেস্টেশন হচ্ছে, মাইনিং হচ্ছে, যে কারণে ওখানকার যে পানি আসছে তার সাথে প্রচুর মাটি বালি এগুলো আসছে, এসে নদীর তল ভরছে। আচ্ছা, আমাদের এখানে আবার আমরা কি করছি, নাগরিক যে যে জীবনযাপন, আমাদের সিলেট নগরে কি রকম ছিল, ছড়াগুলা কিরকম ছিল, এত সুন্দর প্রাকৃতিক ছড়া ছিল। বাংলাদেশের কোনো সমতল জেলাতে এরকম ছড়া বলতে এরকম কিছু নেই। সেই ছড়াগুলো আমরা কি করেছি, দখল করেছিলাম। দখলকে আটকানোর জন্য আমরা কি করেছি, প্রকল্প করেছি, করে সবগুলো ড্রেন করেছি। এখন ড্রেন করার কারণে ছড়া যে পানি শোষণ করতো সেটা তো আর করছে না, ছড়ার প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে গেছে। তো মানে এই কারণগুলা, হাওরের তলদেশ ভরে গেছে বালিতে, এবং নদী খনন করা হচ্ছে না, আর আবর্জনা তো নদীতে যাচ্ছে। এই সবকিছু মিলিয়েই আসলে আমাদেরকে নাকাল হতে হচ্ছে। এর সাথে আমার মনে হয় ফারুক যুক্ত করবেন। আমি আসলে যেটা বলি, সত্য কথা এটা, যে জিওগ্রাফিক্যালি যদি আমরা সিলেটের লোকেশনটা আমরা দেখার চেষ্টা করি, স্বাভাবিক আমরা ছোটবেলায় বইতে যেটা পড়েছি যে আমাদের পাশেই হচ্ছে মেঘালয় পাহাড়। হ্যাঁ, খুব স্বাভাবিক, পাহাড় যেখানে হবে সেখানে কিন্তু স্প্রিং থাকবে, পানি প্রবাহ থাকবে। আমরা ইদানিং কিন্তু দেখতেছি, আগে তো আর দেখতে পারতাম না, এখন স্যাটেলাইটের মাধ্যমে দেখি যে শুধু এটা যে ক্রিস্টাল ওয়াটার পানি হিসাবে আসতেছে এখানে বন্যায়, তা কিন্তু না। একেবারেই দেখা যায় যে মানে অনেক বেশি পরিমাণ সেডিমেন্ট এটার ভিতরে, বালু আছে, মাটি আছে। তো এটাই কিম যেটা বললেন যে আন্তঃসীমান্তের বিষয়টা, এটা আছে, এবং একই সাথে আমাদের হিউম্যান মেড বর্তমানে যে জলাবদ্ধতা, আমার কাছে যেটা মনে হয় আর কি, যে হিস্ট্রিক্যালি আমরা জানি সিলেট হচ্ছে বন্যা প্রবণ এরিয়া। অন্তত আমি সিলেট শহরে বসবাস করতেছি আজকে 35 ইয়ার্স, মোটামুটি বন্যা হয়। আমরা তো জানি এটা একটা রেগুলার ইভেন্ট। তো রেগুলার ইভেন্ট যদি এটা হয়ে থাকে, সব বছরই হবে বা 2 বছর 3 বছর অন্তর অন্তর হবে, আমরা আসলে কি মেজার নিচ্ছি বা কোনো ইফেক্টিভ মেজার নিচ্ছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যেহেতু এটা একটা ন্যাচারাল ইভেন্ট বা রেগুলার ইভেন্ট, আমরা জানি সেটা হবে, অর্থাৎ এটাকে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হিসাবে আসবে। কিন্তু দুর্যোগটা দুর্ভোগ যে হয়, দুর্ভোগে যে পরিণত হয়, বা এটা বিপর্যয়ে যে পর্যবসিত হয়, এর জন্য দায়ী কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটিস। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আপনি এখন ফেসবুকে দেখবেন যে 1 ডেসিমেল জায়গার উপরে 3টা ফ্লোর দিয়ে তারা ডুপ্লেক্স বিল্ডিং বানিয়ে দিতে পারবে। আসে না ইঞ্জিনিয়ারিং? তা আপনি 1 ডেসিমেল জায়গাকে আপনি কিন্তু দখল করলেন, আপনি বানালেন। এই 1 ডেসিমেল জায়গা কিন্তু নির্দিষ্ট পরিমাণ পানিকে ধারণ করে রাখতে পারে।
আপনি যখন প্ল্যান করবেন, তাহলে আমি তো জানি আমার বন্যা রেগুলার ইভেন্ট আসবেই, তাহলে ওই 1 ডেসিমেল জায়গাতে যে পরিমাণ পানি ধারণ করবে সেই পরিমাণ পানি নিষ্কাশনের ব্যবস্থা আগে আমার করতে হবে, তখন আপনার প্রকল্প হবে সাস্টেইনেবল। এই যে টেকসই উন্নয়নের কথা আমরা বারবার বলতেছি, আমি কয়েকদিন আগে আপনারই একটা গোল টেবিল মিটিংয়ে বলছিলাম যে 178 মিটার থেকে আমাদের সুরমা নদীর যে গভীরতা 123 মিটারে চলে আসছে। এই যে সেডিমেন্টেশন গুলা হইছে বা নদীটা যে ভরাট হয়ে গেল, নাগরিকরা বা রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা অনেককে, মেয়রকে গালাগালি করি, অমুককে করি, এই করি সেই করি, বাট এটা তো একজনের বিষয় না, এটা তো আসলে একটা টোটালিটির বিষয়, একটা প্ল্যানের বিষয়। বর্তমান সময়ে যেটা আসছে, আমি দূরে যেতে চাচ্ছি না, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী দুইটা পরিকল্পনা খুব ইমিডিয়েটলি আমাদের নিতে হবে। সিলেট শহরকে স্বল্পমেয়াদী দিয়ে নিতে হবে, পরিকল্পনা নিতে হবে, আর দীর্ঘমেয়াদী করে 4টা জেলা, যেমন সুরমা নদী, কুশিয়ারা নদী যদি হিসাব করি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার হয়তো কিছু অংশ পাইছে কিনা জানি না, আপনি আন্তজেলা সমন্বয়ের মাধ্যমে আসলে জিনিসটাকে একটা চিন্তা করতে হবে। আমি নিজে পরিবেশ নিয়ে পড়াশোনা করি না, আমি সমাজ বিজ্ঞান একজন নাগরিকের ভাবনা, বাট আমি মনে করি যে আপনার আমরা সিলেটের, যেহেতু আমরা অতিরিক্ত সাফারার, সিলেট সুনামগঞ্জের মানুষ, আমার মনে হয় যে আন্তজেলা সমন্বয়ের মাধ্যমে গ্লোবাল এক্সপার্ট নিয়ে আসে। আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি এটা বলতে চাচ্ছি যে কয়েকজন দেখবেন যে আমি মনে করতেছি যে আমাদের দেশীয় এক্সপার্টরা ব্যর্থ এই জায়গায়। গ্লোবাল এক্সপার্ট নিয়ে এসে প্ল্যান করে, আমি মনে করি দীর্ঘমেয়াদী। ফারুক, আমি একটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের উপশহর তৈরি হলো 80-র দশকে, এটা একটা হাওরকে ভরাট করে, এটা তো নগর পরিকল্পনাবিদ বা প্রকৌশলীরা মিলে এরকম পরিকল্পনা করে এই জায়গাটা করেছেন। এখন এটা পুরোটা একটা মানে ওই এলাকার মানুষ যে প্রতিটা বৃষ্টিতেই সাফার করছেন, প্রতি বছরই তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। এখন এই যে এইরকম একটা প্রকল্প যারা করেছিলেন, তাদেরকে তো আর খুঁজে পাওয়া যাবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ আছে? নাই। এই যে বিভিন্ন প্রকল্প, এই যে আমাদের ছড়াগুলোকে ড্রেন বানানো হলো, ঢাকাতে এই যে বক্স কালভার্ট রোড করে করে সবগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, যেটা সিলেটেও হয়েছে, এবং সিলেটে শুরু হওয়ার সাথে সাথে আমরা এটা প্রতিবাদ করে এটা আর আগাইতে দিইনি। কিন্তু এই কাজগুলো যারা করেছেন, এই সমস্ত প্রকল্প নিয়ে যারা এসেছেন, তারা তো একসময় মানে বদলি হয়ে চলে যাচ্ছেন অথবা অবসরে চলে যাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু কাদেরকে ধরছি? ওই সময় যারা জনপ্রতিনিধি আছেন, ওই সময়ের যিনি মেয়র অথবা ওই সময় যারা সরকারে আছেন, মন্ত্রী, এমপি, তাদের বিরুদ্ধে বলছি যে ওই সরকারের আমলে হয়েছে। কিন্তু এই সমস্ত কাজ যে আমলারা করেন, যাদের পরিকল্পনা এই কাজগুলো হয়, তাদেরকে কখনো জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয় না। কেন এই কাজটা হলো? এই যে সিলেটে এখন প্রশ্ন আসছে যে 1038 কোটি টাকার মতো সিলেটে নাকি বরাদ্দ হয়েছিল এই জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য, সেই টাকাটা কেন কাজে লাগলো না? এই প্রশ্ন কাকে করবো? খুবই দুঃখজনক। এটা আসলে সিলেটের নেতৃত্ব, আমি মনে করি, আমি ব্যক্তিগত কি যে ওই একই জিনিস, আমি 90 থেকে যদি হিসাব করি, 90 সালে আমি গ্রাম থেকে সিলেট শহরে আসছি, আজকে 2024 সাল। আমরা সিলেট শহরের নেতৃত্ব দেখেছি, সিলেট বিভাগে যে নেতৃত্ব দেখেছি, ওই চুকে পড়ার মতো তো মানে একটা কাজও আমি দেখি নাই। অন্তত পক্ষে রেগুলার ইভেন্ট বন্যা নিয়ে বাংলাদেশের অনেক সাকসেসফুল প্রজেক্ট কিন্তু হয়েছে ক্লাইমেট করার জন্য। ক্লাইমেট চেঞ্জ যেটা হয়েছে সেটার জন্য অনেকগুলো, দক্ষিণবঙ্গে আপনার বিশেষ করে ঘূর্ণিঝড় থেকে মানুষ বাঁচানোর জন্য অনেকগুলো প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। ইভেন আমার দুঃখ লাগে কি, আচ্ছা সিলেট নিয়ে বলার আগে 2015 সালের পরে বা এর আগে যে কোনো একটা সময়ে আইপিসিসি নামে একটা ইন্টারন্যাশনাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি, এরা কিন্তু 7টা দেশকে ক্লাইমেট ভালনারেবল দেশ হিসাবে ডিক্লেয়ার করেছিল, তার মধ্যে বাংলাদেশ একটা। আমরা বার্গেন করে অ্যাডাপ্টেশন সহ অন্যান্য অনেক ফান্ড নিয়ে আসছি। সবচেয়ে বিয়ে তো 3টাই, এই যে আপনার জলোচ্ছ্বাস হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, বন্যা। ওই আলোচনাতে গেলে জলবায়ু আমরা ওইটা নিয়ে যেতে, কিন্তু সিলেট তো সিলেট তো ক্লাইমেট হটস্পটের একটা জায়গা এখানে, কারণ বন্যা এমন পর্যায়ে চলে গেছে এখন, আমাদের কিন্তু জীবন একেবারে মানে অন্যরকম। আচ্ছা, একটা মজার বলি একটু,
আমরা 2022-এর বন্যার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, আশ্বস্ত করেছেন, তিনি আমাদের সাথে সংহতি প্রকাশ করতে সিলেটে ছুটে এসেছেন। এর পরেই একটা বরাদ্দ দেওয়া হয়েছে সুরমা। তখন একটা দাবি উঠেছে যে সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে আছে, প্রচুর পলিথিন বর্জ্য সুরমার নিচে, খননের একটা দাবি উঠেছে এবং এই খননের দাবিটা কে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প তৈরি করে খুব দ্রুত 2023 সালেই একটা প্রকল্প সুরমা নদী খননের 18 কিলোমিটারের একটা এলাকা খনন করার উদ্যোগ নেওয়া হলো। এখন মজার ব্যাপার হলো, এটা নিয়ে আমরা দেখলাম গণমাধ্যমে যে ওই প্রকল্পের কাজ ধীর গতিতে। কেন? প্রতি 20 মিনিট অন্তর অন্তর নাকি ওই যে খনন যন্ত্র আটকে যায়। কেন আটকে? পলিথিনের কারণে। এখন আমার প্রশ্ন হলো, এই যে প্রকল্পটা যখন তৈরি করা হলো তখনই তো তাদের এটা ফিজিবিলিটি স্টাডি করা উচিত ছিল যে এখানে কি ধরনের মাটি, এখানে কি আছে। আপনি তো খনন যন্ত্রটা তাইলে সেভাবেই সেই খনন যন্ত্র নিয়ে আসবেন যেটা পলিথিন বা প্লাস্টিক বর্জ্যকে খনন করে নিয়ে আসবে, শক্ত মাটি নদী থেকে তুলবে। সেটা না করে এমন যন্ত্র নিয়ে এসছেন যেটা 20 মিনিট অন্তর অন্তর আটকে যায়। আমরা মানে গত মার্চের 14 তারিখে আমরা একটা টিম গিয়ে পরিদর্শন করে আমরা বলেছিলাম যে 50 কোটি টাকা পুরোটা জ্বলে গেছে, আগামী বন্যাতে সিলেটের মানুষ মানে এইটার কারণে কোনোভাবে লাভবান হবে না, আগামী বন্যাতে বর্ষাতে আবারও মানুষ জলাবদ্ধতার শিকার হবে। তো আমি এই যে দুঃখের ব্যাপারে যে 50 কোটি টাকা কিন্তু সরকার থেকে দেয়া হয়েছে, এখন এই টাকাটা কি কাজে লাগলো? একটু ক্রিটিক্যালি যদি কিমকে বললে, আমি যেহেতু সমাজ বিজ্ঞানের ছাত্র সেই কারণে বলতেছি, সংস্কৃতি একটা বড় বিষয়। যেমন আমাদের সংস্কৃতিতে যেটা আছে অজুহাতের সংস্কৃতি, যে কোনো কিছুতে একটা অজুহাত দাঁড় করাইয়া দিবে, আমি পারতেছি না। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি একটা প্রজেক্টে যাব, আমি ইঞ্জিনিয়ার, আমি জানি আমার কোন মেশিন আসবে, কতদূর গভীরে যাব, কি কি আমার সামনে প্রবলেম তৈরি হতে পারে, আমার কি কি এনকাউন্টার হতে পারে প্রবলেম, এইগুলো তো আইডেন্টিফাই একটা প্রজেক্ট প্ল্যান করার আগে এইটাই ফিজিবিলিটি টেস্ট। সেটাই তো হ্যাঁ। এইটুকু যোগ্যতা যাদের নাই, এই কারণে আপনাকে একটু আগে বলছি, শুধু বর্তমান মেয়র আর পুরনো মেয়র আর রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে বকাবকি না করে এটার পিছনে মূলত যারা আছে, যারা প্ল্যান করতে, যারা টেকনিক্যাল পারসন, আসলে ওদেরকে পূর্বের গুলো আমি আশা করি আমাদের এই আলোচনার মধ্যে পূর্বে যারা এই ডিজাস্টার গুলো করে গিয়েছে প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে, যদি সুযোগ হয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর এখন থেকে কমিটেড এইটা হওয়া উচিত। সিটি কর্পোরেশন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, একেবারে নাগরিক সমাজের যারা আছেন সবাই, তাদের হওয়া উচিত যে নেক্সট অন্তত পক্ষে আমি যেটা বলছিলাম যে 178 মিটার গভীর ছিল সুরমা নদীর গভীরতা, ঠিক আছে? তাইলে আমাদের বাপদাদার আমলে যদি সেটা 178 মিটার হয়ে থাকে গভীরতা, আমাদের সন্তানদের জন্য কেন আমরা এটাকে 200 মিটার গভীর করে দিচ্ছি না, যাতে আরো বেশি বন্যা হলে এরা বিপদে পড়বে না? ওইটুকু করার নামই তো হচ্ছে টেকসই উন্নয়ন বা আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। কেন আমরা করতে পারতেছি না? এটা দায়টা কার? শুধুই ওদের না, আমি মনে করি নাগরিক সমাজের, আপনার আমার সকলের দায়িত্ব আছে বিষয়গুলোকে সাইন্টিফিক্যালি স্টাডি করে সবার সামনে তুলে দেওয়া উচিত, কিভাবে কি কাজ করতে হবে। আর এই উনারা প্ল্যান করে প্রজেক্ট করে, যখন প্রজেক্ট করে, এই যে আপনি বললেন এখানে পলিথিন আছে, আছে, তারা কেন এখন তো স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে, অংশীজনদেরকে নিয়ে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের প্ল্যান করতে হয়, বাস্তবায়ন করতে হয়। কেন নাগরিক সমাজ নাই সেই জায়গায়? এই জিনিসটা একটা আমাদেরকে অবাক করেছে। আমরা কিন্তু এখন তো গুগলে সার্চ করলে অনেক তথ্য পাওয়া যায়। এই যে নদী খননের দাবি সবচেয়ে বেশি আমরা পরিবেশবাদীরা করেছি, সেই দাবি গণমাধ্যমে এসেছে, গণমাধ্যমও এই সংক্রান্ত নিউজ করেছে যে সুরমা খনন প্রয়োজন। শাহজালাল বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, যারা গবেষণা করেন পরিবেশ নিয়ে, যারা কাজ করেন, তাদের বক্তব্য গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই কাজ যখন শুরু হলো তখন পুরো বিষয়টা চলে গেল প্রকৌশলী আর ঠিকাদারের মধ্যে। এই কালচার কিন্তু এটা যদি আন্তরিকভাবে মানে এটা যেন বাস্তবায়িত হয়, সিলেটের মানুষ যেন উপকৃত হয়, সেই জন্য সিলেটে কি এইরকম মানুষ নাই যে এই মানুষদেরকে আপনারা এটা মনিটরিং করবেন, আপনারা দেখবেন, আপনাদের কোনো টাকাও দেয়া হবে না, কিছুই দেয়া হবে না, শুধু আপনারা কিন্তু যেভাবে আপনারা মানুষের জন্য কথা বলেন, দেশের জন্য কথা বলেন, সেই উদ্দেশ্য নিয়েই এই কাজটা প্রপারলি হচ্ছে কিনা এটা দেখার জন্য এরকম কথা। এক কথায় শেষ করে ফেলতে চাই, সেটা হচ্ছে যে নীতি নির্ধারক যারা আছেন, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হয়, তাই না?
নীতি নির্ধারক যারা আছেন তারা ইচ্ছাটা পোষণ করতে হবে যে ইয়েস উই ওয়ান্ট টু মেক এ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, উই ওয়ান্ট টু ইনিশিয়েট এ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। শুধু এই ইচ্ছাটা প্রকাশ করলে আপনি দেখেন বাকি সবগুলো, এখন যে মিডিয়ার যুগ আছে, ইনফরমেশনের যুগ আছে, সোশ্যাল মিডিয়ার যুগ আছে, ইট ইজ পসিবল, উই ক্যান ডু এনিথিং। অনেক ধন্যবাদ।